আপনারা প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা ভাবে করেন। ওই 14টা সংগঠন মিলে আপনি একটা প্রোগ্রাম করবেন, আর সেইখানে সব মিলাইয়া 20 জন লোক হবে। এই সংগঠন করে, এই প্রোগ্রাম করে তো কোনো লাভ নাই। আজকে প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা ভাবে প্রোগ্রাম করেন। দেখেন আমাদের এই ঢাকা শহরে বর্তমানে কতগুলি সংগঠন আছে দেখেন। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, তারপরে আপনার বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশন আছে, 11 থেকে 20 ফোরাম সরকারি কর্মচারী সমিতি আছে, তারপরে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আছে, তারপরে চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি আছে। সংগঠনের অভাব নাই। আপনারা সবাই আলাদা আলাদাভাবে প্রোগ্রাম করেন। এই সংগঠনগুলি যখন আলাদা আলাদাভাবে প্রোগ্রাম করবেন ঢাকার বিভিন্ন জায়গায়, তখন কিন্তু বিভিন্ন জায়গায় যদি এক একটা সংগঠনের অধীনে ধরেন আপনি 20 জন করে যদি মানুষ উপস্থিত হয়, এই যে সংগঠনের নামগুলো বলছি, তারা যদি আলাদা আলাদাভাবে প্রোগ্রাম করে, যার যার সংগঠনের নামে যদি প্রোগ্রাম করে, সেখানে প্রত্যেকটা প্রোগ্রামে যদি 20 জন করে মানুষ হয়, তাহলে যদি 5টা সংগঠন 5টা প্রোগ্রাম করে একই দিনে, তাহলে 5 কুড়ি 100 জন লোক উপস্থিত হয়। কিন্তু আপনারা কি করেন, ওই 5টা সংগঠন মিলে একটা প্রোগ্রাম করেন, আর ওই একটা প্রোগ্রামে উপস্থিত হয় 20 জন। তাহলে আপনার 80 জন মানুষ মাইনাস হয়ে গেল। কি লাভ? রেজাল্ট জিরো। আপনি যদি একক সংগঠন নিয়ে, আপনার সংগঠনের অস্তিত্ব কোথায়? আপনার সংগঠনের অস্তিত্ব কোথায়? আপনি এককভাবে কেন একটা প্রোগ্রাম করতে পারতেছেন না? আপনি 14টা সংগঠন মিলে একটা প্রোগ্রাম করবেন, আর সেখানে 20 জন 30 জন মানুষ যদি উপস্থিত হয়, কোনো লাভ নেই। ওই 14টা সংগঠন মিলে, ওই 14টা সংগঠন আলাদা আলাদা ভাবে ঢাকা শহরের 14টা জায়গায় প্রোগ্রাম দেন। 14টা জায়গায় পে স্কেলের দাবিতে প্রোগ্রাম হোক। তখন খবর হবে কি, ঢাকা শহরের 14টা জায়গায় পে স্কেলের দাবিতে আজকে প্রোগ্রাম হয়েছে। আর আপনি সেই 14টা জায়গায় আপনার মনে করেন যদি 20 জন করে মানুষ হয়, তাহলে 14 দুগুণে 80, 280 জন মানুষ উপস্থিত হয়েছে। আর আপনি 14টা সংগঠন মিলে যখন একটা ঢাকা শহরের একটা জায়গায় প্রোগ্রাম করবেন, আর ওই একটা জায়গায় 20 জন মানুষ উপস্থিত হবে, তখন সবাই বলবে পে স্কেলের দাবিতে এক জায়গায় একটু আলোচনা হয়েছে, গুরুত্ব পাবে না। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? বাংলায় বলছি, বরিশালের ভাষায় বলছি, একেবারে সহজ ভাষায়, এর চাইতে আর কোনো ভাষা নেই। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এককভাবে প্রোগ্রাম করছি সারা বাংলাদেশে। আমাদের প্রোগ্রামগুলি হবে এই পে স্কেলের দাবিতে। আগামী 22 তারিখ হচ্ছে সাভারে, আগামী 29 তারিখ হবে বগুড়াতে, আগামী 5ই সেপ্টেম্বর চট্টগ্রামে, তারপরে প্রতিটা শুক্রবারে প্রতিটা শনিবারে সামনে থেকে আমাদের প্রোগ্রাম আছে। পটুয়াখালীতে প্রোগ্রাম আছে, কেরানীগঞ্জে প্রোগ্রাম আছে, খুলনাতে প্রোগ্রাম আছে, মানিকগঞ্জে প্রোগ্রাম আছে। বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোগ্রামগুলি চলতে থাকবে। আপনারাও এভাবে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, আলোচনা করেন, তবে সরকারের বিরুদ্ধে নয়। সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কিচ্ছু করতে পারবেন না, সরকারের বিরুদ্ধে কথা বলে কিচ্ছু করতে পারবেন না। একটা দাবি বাস্তবায়ন করতে হলে অবশ্যই সরকারের পক্ষে থেকে তারপরে আপনি দাবিটা আদায় করবেন। আমরা পে স্কেলের দাবি বাস্তবায়ন করতে গেলে অবশ্যই সরকারের সাথে সহযোগিতা করে। আমরা এই সরকারকে সাধুবাদ জানাই, 100 বার এই বিএনপি সরকারকে সাধুবাদ জানাই। কেননা এই সরকারের মাত্র 180 দিন ক্ষমতার। আপনারা দেখেছেন যে সরকারের 180 দিনের ইবুক প্রকাশিত হয়েছে, এবং সেখানে এই পে স্কেলের দাবি স্থান পেয়েছে। সরকার তো বলতে পারতো যে না, আমরা এবছর না, এবছর কেবল সরকার ক্ষমতায় এসেছি, আমরা আগামী বছর আগামী বাজেটে পে স্কেল নিয়ে আলোচনা করব, করতে পারতো না? সরকার যদি চাইতো আমরা আরো 2 বছর পরে পে স্কেল দিব, বলতে পারতো না? কিন্তু সরকার সেটা বলেনি। সরকার এসে 4 মাসের মাথায় যখন বাজেট অধিবেশন হয়, অর্থাৎ ফেব্রুয়ারিতে সরকার গঠন হয়েছে, ফেব্রুয়ারিতে সরকার গঠন হয়েছে, এবং জুন মাসে প্রথম বাজেট। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন
4 মাস পরে প্রথম বাজেট অধিবেশন হয়েছে এবং সেই বাজেট অধিবেশনের বক্তৃতায় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। এই জন্য সরকারকে আমরা স্যালুট জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তবে আরও কৃতজ্ঞ থাকব যদি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন করে এই পে স্কেলকে বাস্তবে রূপদান করা। কারণ এই পে স্কেলকে কেন্দ্র করে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়ছে, প্রতিনিয়ত মূল্যস্ফীতির পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত কর্মচারীদের মধ্যে হতাশা, অশান্তি এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে। কর্মচারীরা আজকে ধার দেনায় জর্জরিত হয়ে গেছে, গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে কর্মচারীরা। এমনও কর্মচারী আছে তারা এতটা ঋণগ্রস্ত হয়ে গেছে যে ঋণগুলি কর্তন করার পরে মাসে বেতন আর হাতে পায় না। অনেক কর্মচারী আছে এই ঋণ কর্তন করার পর যে বেতন হাতে পায় তা দিয়ে 10 দিন 15 দিনও ঠিক মতো চলতে পারে না। তাদের কাছ থেকে রাষ্ট্র কি আশা করবে? তারা রাষ্ট্রকে কি সেবা দিবে? তারা তো অলওয়েজ দুশ্চিন্তায় থাকে। আমরা আপনাদের সহযোগিতা চাই, প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা। আপনারা 550 মানুষ লাইভে আছেন। 550 মানুষ যদি আপনারা সংখ্যাগরিষ্ঠতা চিন্তা করেন যে আমরা 550 মানুষ লাইভে আছি, মালিক ভাই এত কষ্ট নিয়ে কথা বলে, আমরা অন্তত একটা কমেন্টস করি যে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রজ্ঞাপন দিন, এই দাবির কথাটা আপনারা লিখতে পারেন না। এই দাবির কথাটা আপনাদের লিখতে কষ্ট হয়। আরে ভাই 550 মানুষ লাইভে একটা করে কমেন্ট করলে 550 কমেন্ট হয়। আপনারা বোঝেন এগুলি? এই যে আপনার মতামতগুলির সংখ্যাগরিষ্ঠতা, এগুলি জরিপ হয়, এগুলি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন গোয়েন্দা সংস্থারা দেখে যে ভোরের আলো এই যে বিভিন্ন মিডিয়ায় পত্রপত্রিকায় নিউজগুলি হয় সেখানে কর্মচারীরা কি কমেন্টস করে, এগুলি পর্যবেক্ষণ হয়। বিশেষ করে ভোরের আলো 71-এর যে নিউজগুলি হয়, যে ভিডিওগুলি হয়, সেগুলি সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। তাহলে সেখানে আপনাদের উচিত না আপনাদের জরিপ হিসাবে আপনাদের মতামতগুলি তুলে ধরা? এই 550 মানুষ যদি একটা করে শেয়ার করে তাহলে 550 শেয়ার হয়। কয়জনে শেয়ার করেছেন আপনারা? কি দাবির কথা বলবো আপনাদেরকে বলেন? আর কি রাস্তায় আন্দোলন দিব? যারা নিজের দাবির প্রচার করতে গিয়ে, যারা নিজের দাবির কথা তুলে ধরতে গিয়ে একটা কমেন্টস করতে পারে না যে না আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, দ্রুত পে স্কেলের সমাধান চাই, আমরা ঋণে জর্জরিত হয়ে গেছি আর পারছি না, এই কথাটা আপনারা কেউ লিখতে পারেন না, লিখে একটা মতামত তুলে ধরতে পারেন না। এই দাবিগুলি তুলে ধরার জন্য কেউ একটা শেয়ার করেন না। আপনারা আবার রাস্তায় প্রোগ্রাম দিলে আপনারা আসবেন, এইটা আমরা বিশ্বাস করব? আপনারা একটা জিনিস দেখবেন, এই আমাদের এই কল্যাণ সমিতির আমি সভাপতি আব্দুল মালেক এবং আমার মহাসচিব আশিকুল ইসলাম, আমরা সকল ভয় ভীতির ঊর্ধ্বে গিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের দাবির কথাগুলি তুলে ধরছি। ওই আপনারা সেগুলি প্রচার করছেন। সেখানে কি আমি আশিক আমাদের নিজেদের কথা বলি, আমাদের পরিবারের কথা বলি, আমাদের একার দাবির কথা বলি, আপনাদের সকলের দাবির কথা বলি? ওই আপনারা তো সেগুলি প্রচার করেন না, সেখানে আপনারা আপনাদের মতামতগুলি তুলে ধরেন না। কেন ভাই, কেন আপনারা এই কাজগুলি করেন না? তাহলে আমাদের এই কষ্ট করে লাভ কি বলেন? অথচ অনেকেই এই যে আজকে অর্থমন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, উনি কিন্তু একবারে স্পষ্ট করে দিন তারিখ বলবে না। সরকারে যারা ক্ষমতায় থাকে, যারা সরকার চালায়, তারা এভাবেই বলে এবছরের মধ্যেই হবে। দেখা গেছে আগামীকালকে হতে পারে, আগামী 15 দিনের মধ্যে হতে পারে, আগামী 1 মাসের মধ্যে হতে পারে। তারা কি দিন তারিখ ঠিক করে বলবে যে হ্যাঁ অমুক তারিখে গেজেট হবে? এই কথা কি কোনো মন্ত্রী বলেন? তিনি কি বলছেন? এবছরের মধ্যেই পে স্কেল হবে। তার মানে পে স্কেল যে হবে এ ব্যাপারে তো আমরা মানে একমত, তাই না? এক্ষেত্রেও দেখেন অনেকে নেতিবাচক মানে বক্তব্য দেয়, নেতিবাচক কথা বলে, পে স্কেল হবে না, আশায় বিষয় কত রকমের কথা বলে। কি বলবো ভাই, আপনারাই বলেন, আমাদের কি বলার আছে? আপনাদেরকে এতভাবে আমরা বোঝানোর চেষ্টা করি, আপনারা আমাদের সেই কথাগুলি বোঝার চেষ্টা করেন না।
আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আপনাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আপনারা আমাদের দাবির কথাগুলি প্রচার করেন না। এটাই হলো আমাদের আফসোসের বিষয়। কিন্তু আমার সংগঠন বসে নেই। আমার সংগঠনের মহাসচিব থেকে শুরু করে আমার সংগঠনের প্রতিটা সদস্য, আমার সংগঠনের প্রতিটা নেতা এই পে স্কেলের দাবির জন্য সংগ্রাম করছে, প্রচার করছে। আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির প্রতিটা নেতা, প্রতিটা সদস্য আপনাদের দাবির কথাগুলি তুলে ধরছে, কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষ সেই দাবির কথাগুলি প্রচার করেন না। সেখানে আপনারা আপনাদের দাবির কথাগুলি লেখেন না। আরে ভাই, আপনি যদি আপনার দাবির কথাটা একটা কমেন্ট করে লিখেন, আপনার কি ক্ষতি হয়ে যাবে?